নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। নমস্কার। এর আগের সপ্তাহে বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বামুনের মেয়ে উপন্যাসের প্রথম পর্ব পরিবেশন করেছিলাম। সেখানে দেখা যায় কুসংস্কার, জাতপাতের ভেদাভেদের নিকৃষ্টতা মানুষের মনকে কতটা ছোট করে দিতে পারে। প্রথম পর্ব শোনা না হলে ডেসক্রিপশন বক্সে রইল তার লিংক। আজ শুনবেন এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। কাহিনী যতই অগ্রসর হবে ততই আমরা দেখব স্বার্থ আর কুসংস্কার মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। শুরু করছি বামুনের মেয়ের দ্বিতীয় পর্ব। যে গোলক চাটুর্যে মহাশয়ের নামে বাঘে ও গরুতে একত্রে এক ঘাটে জলপান করে বলিয়া সেদিন রাসমণি বারংবার সন্ধ্যাকে ভয় প্রদর্শন করিয়াছিলেন, সেই হিন্দুকুল চূড়ামণি পরাক্রান্ত ব্যক্তিটি এইমাত্র তাহার বৈঠকখানায় আসিয়া বসিয়াছিলেন। তাহার পরিধানের পট্ট বস্ত্র ও শিখা সংলগ্ন টাটকা একটি করবে পুষ্প দেখিয়া মনে হয় অনতিবিলম্বেই তাহার সকালের আহ্নিক ও পূজা সারা হইয়াছে। বাহিরের লোকজন তখনও হাজির হইয়া উঠিতে পারে নাই। ভৃত্য হুকায় নল করিয়া তামাক দিয়া গিয়াছিল। সুডৌল ভুঁড়িটি তাকিয়ায় ঠেস দিয়া অন্যমনস্ক মুখে তাহাই পান করিবার আয়োজন করিতেছিলেন। এমনি সময় অন্দরের কপাটটা নড়িয়া ওঠার শব্দে চোখ তুলিয়া বলিলেন, কে? অন্তরাল হইতে সাড়া আসিল, আমি। কিছু না খেয়েই যে বাইরে চলে এলেন, বড় রাগ হলো নাকি? গোলক কহিলেন, রাগ না, রাগ অভিমান আর কার উপর করব বলো? সে তোমার দিদির সঙ্গে সঙ্গেই গেছে বলিয়া একটি দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, না, এখন আর কিছু খাবো না। আজ গোকুল ঠাকুরের তিরোভাগ। সেই সন্ধ্যার পরেই একেবারে সন্ধ্যান্নিক সেরে একটু দুধ গঙ্গা জল মুখে দেব। এমনি করে যে কটা দিন যায় বলিয়া আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হুকার নলটা মুখে দিলেন। যে মেয়েটি নেপথ্য হইতে কথা কইতেছিল সে দ্বারটা ঈষৎ উন্মুক্ত করিয়া ঘরে আর কেহ আছে কিনা দেখিয়া লইয়া ধীরে ধীরে প্রবেশ করিল। মেয়েটি বিধবা, দেখিতে কুশ্রী নহে, বয়স বোধ করি 24-25 মধ্যে। পরিধানে মিহি সাদা ধুতি, হাতে কোনো অলংকার নাই, কিন্তু গলায় ইষ্টকবচ বাঁধা একছড়া মোটা সোনার হার। একটুখানি হাসিয়া কহিল, আপনি ওইসব ঠাট্টা করেন, লোকে কি মনে করে বলুন তো? তাছাড়া আমাকে কি ফিরে যেতে হবে না? বলিয়া পরক্ষণেই মুখখানি বিষণ্ণ করিয়া কহিল, যাকে সেবা করতে এলুম তিনি তো ফাঁকি দিয়ে চলে গেলেন। এখন ফিরে গিয়ে কি বুড়ো শ্বশুর শাশুড়িকে আবার দেখতে শুনতে হবে না? আপনিই বলুন। গোলক তামাক টানিতে টানিতে গম্ভীর হইয়া বলিলেন, সে তো বটেই, আমার সংসার অচল বলে তো আর কুটুম্বের মেয়েকে ধরে রাখা যায় না। আর তাই যদি না হবে, ঘরের লক্ষ্মী বা এ বয়সে ছেড়ে যাবে কেন? মধুসূদন, বেশ তাই যাও, একটা ভালো দিন দেখিয়ে। বোনের সেবা করতে এসেছিলে, সেবা দেখিয়ে গেলে বটে, গ্রামে একটা দৃষ্টান্ত হয়ে রইল। জ্ঞানদা মৌন হইয়া রহিল। গোলক কোঁচার খুঁট দিয়া চক্ষু মার্জনা করিয়া মিনিট খানেক নিঃশব্দে তামাক খাইয়া গাঢ় স্বরে কহিলেন, সতীলক্ষ্মী তার দিন ফুরলো,
চলে গেলেন, সেজন্য দুঃখ করিনি, কিন্তু সংসারটা বয়ে গেল। মেয়েরা সব বড় হয়েছে, যে যার স্বামী পুত্র নিয়ে শ্বশুর ঘর করছে, তাদের জন্য ভাবিনি, কিন্তু ছোঁড়াটা এবার ভেসে যাবে। জ্ঞানদা আর্তকণ্ঠে বলিয়া উঠিল, বালাই ষাট, আপনি ওসব কথা মুখে আনেন কেন? গোলক মুখ তুলিয়া একটু ম্লান হাস্য করিয়া কহিল, না নাই উচিত বটে, কিন্তু সমস্তই চোখের ওপর স্পষ্ট দেখতে পাচ্ছি কি না। মধুসূদন, তুমি সত্য, ঘর সংসারেও মন নেই, বিষয় কর্ম বিষের মতো ঠেকছে। যে কটা দিন বাঁচি ব্রত উপোস করতে আর তার নাম নিতেই কেটে যাবে, সেজন্য চিন্তা নেই। এক মুঠো এক সন্ধে জোটে ভালো, না জোটে ক্ষতি নেই, কিন্তু ছোড়াটার আখেরের কথা ভেবেই মধুসূদন তুমি ভরসা। জ্ঞানদার দুই চক্ষু ছলছল করিয়া আসিল। গোলকের স্ত্রী তাহার মামাতো ভগিনী হইলেও সহোদরার ন্যায় স্নেহ করিতেন, তাই কঠিন রোগাক্রান্ত হইয়া তিনি জ্ঞানদাকে স্মরণ করিলে সে না আসিয়া কোনো মতেই থাকিতে পারে নাই। সেই দিদি আজ মাসাধিক কাল হইল ইহলোক ত্যাগ করিয়াছেন, এবং যাবার সময় নাকি ইহারি হাতে তাহার বছর দশকের ছেলেটিকে সঁপিয়া গিয়াছেন। সে করুণ কণ্ঠে কহিল, কিন্তু আমি তো চিরকাল এখানে থাকতে পারিনি চাটুজ্জে মশাই, লোকেই বা বলবে কি বলুন? গোলক দুই চক্ষু তৃপ্ত করিয়া কহিলেন, লোকে বলবে তোমাকে, এই গায়ে বাস করে। ইহার অধিক কথা তাহার মুখ দিয়া বাহির হইল না, হওয়ার প্রয়োজনও ছিল না। জ্ঞানদা নিজেও ইহা জানিত, তাই সে চুপ করিয়া রহিল। গোলক কহিতে লাগিলেন, আমার কথায় কথা কইলে তাকে আর কোথাও বাস করতে হবে, এ গায়ে হবে না। সে বড় ভাবিনে, ভাবিছ কেবল ছেলেটার জন্যে। সে নাকি তোমাকে বড্ড ভালোবাসতো, তাই মরবার সময় তার সন্তানকে তোমারই হাতে দিয়ে গেল, ওই আমার হাতে দিলে না। জ্ঞানদা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল, সব তো বুঝি চাটুজ্জে মশাই, কিন্তু আমার বুড়ো শ্বশুর শাশুড়ি যে এখনো বেঁচে রয়েছেন, আমি ছাড়া যে তাঁদের গতি নেই। গোলক তাচ্ছিল্য ভরে জবাব দিলেন, না গতি নেই, তুমিও যেমন। হ্যাঁ, মুকুট যে বেঁচে থাকতো তো একটা কথা ছিল, কিন্তু তাকে তো চোখেও দেখোনি, 13 বছরে বিধবা হয়েছ। জ্ঞানদা বলিল, হলাম বা বিধবা চাটুজ্জে মশাই, শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছেন ততদিন তাদের সেবা আমাকে করতেই হবে। গোলক ক্ষণকাল নীরব থাকিয়া একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, তবে যাও আমাদের সব ভাসিয়ে দিয়ে, কিন্তু একটা কথা ভেবে দেখো ছোট গিন্নি। জ্ঞানদা রাগ করিয়া বলিয়া উঠিল, আবার ছোট গিন্নি? বলেছি না আপনাকে লোকে হাসি তামাশা করে, কেন নাম দুটি ডাকতে কি হয়? গোলক মুখখানা ঈষৎ প্রফুল্ল করিয়া বলিলেন, বললেই বা তামাশা ছোট গিন্নি, সম্পর্কটাই যে হাসি তামাশা। জ্ঞানদা একটু হাসিয়া ফেলিয়া তৎক্ষণাৎ গম্ভীর হইয়া বলিল, না তা হবে না, আপনি চিরকাল নাম ধরে রেখেছেন, তাই ডাকবেন। গোলক কহিলেন, আচ্ছা আচ্ছা তাই হবে, বলিয়া দেখিতে দেখিতে তাহার শুষ্ক গুম্ফহীন মুখখানা বিষাদে আচ্ছন্ন হইয়া উঠিল। ধীরে ধীরে একটা উচ্ছ্বসিত নিঃশ্বাস চাপিয়া ফেলিয়া কতকটা যেন নিজের মনে বলিতে লাগিলেন, বুকের মধ্যে দিবারাত্রি হু হু করে জ্বলে যাচ্ছে। হায় রে, আমার আবার হাসি, আমার আবার তামাশা। তবে মাঝে মাঝে তা যাক, নাই বলল, কেউ অসন্তোষ হয়? জীবনে যা করিনি আজই কি তাই করব? বিষয় বিষ, সংসার বিষ, কবে তোমার শ্রীচরণে একটু আশ্রয় পাবো মধুসূদন? জ্ঞানদা ছলে ছলে চক্ষে নীরবে চাহিয়া রহিল। গোলক বলিতে লাগিলেন, আবার জ্বালার ওপর জ্বালা, এর ওপর দিন রাত ঘটকের উৎপাত। তারা সবাই জানে, লুকোতে পারিনে, বলি কথা তোমাদের মানি,
কুলিনের কুল কুলিনকেই ডাকতে হয়, এও জানি। আবার শোকে তাপে অকালে অসময় চুলগুলো পেকেছে, তাও সত্যি। কিন্তু তবু তো পাকা চুল, এ নিয়ে আবার বিবাহ করা, আবার একটা বন্ধন ঘাড়ে করা সাজে না মানায়? তুমি বলো না ছোট গিন্নি। জ্ঞানদা শুষ্ক একটুখানি হাসিয়া কহিল, বেশ তো, করুন না একটি বিয়ে। গোলক কহিলেন, খ্যাপা না পাগল, আবার বিয়ে? লক্ষ্মীর মতো তুমি যার ঘরে আছো, যতই বলো না অনাথ বোনপোটাকে ভাসিয়ে যেতে পারবে না। যে মরণকালে হাতে তুলে দিয়ে গেছে তার মান তোমাকে রাখতেই হবে। আমার আবার কে? ভৃত্য মুখ বাড়াইয়া সংবাদ দিল, চোংদার মশাই এসেছেন। গোলক মুখখানা বিকৃত করিয়া কহিলেন, আহ, আর পারিনি, কাজ কাজ, বিষয় বিষয়। আমার যেদিকে সব বিষ হয়ে গেছে তা কাকেই বা বোঝায়, কে বা বুঝে? মধুসূদন কবে নিস্তার করবে? যা না, দাঁড়িয়ে রইলি কেন, আসতে বলকে। ভৃত্য অন্তর্হিত হইল। জ্ঞানদা ওদিকে দরজার বাহিরে গিয়া চাপা কণ্ঠে জিজ্ঞাসা করিল, এবেলা কি তাহলে সত্যি কিছু খাবেন না? গোলক মাথা নাড়িয়া কহিলেন, না, প্রভু গোকুল ঠাকুরের তিরোভাবের দিন একটা পর্ব দিন। ছোট গিন্নি, আমাদের মতো সেকেলে লোকগুলো আজও এসব মেনে চলে বলেই তবু এখনো সূর্য চন্দ্র আকাশে উঠছে, জোয়ার ভাটা নদীতে খেলছে। মধুসূদন, তোমারই ইচ্ছা। জ্ঞানদা কহিল, তা হোক, একটু দুধ গঙ্গা জল মুখে দিতে দোষ নেই। একটু শিগগির করে আসবেন, আমি নিয়ে বসে থাকবো। এই বলিয়া সে অন্দরের কবাট রুদ্ধ করিয়া দিল। সম্মুখের দ্বার দিয়া ভৃত্যের পশ্চাতে একজন ভদ্র ব্যক্তি প্রবেশ করিলেন। গোলক তাহাকে আহ্বান করিয়া কহিলেন, এসো চোংদার, বসো। ভেবে মরি, একটা খবর দিতেও কি পারো না? ভুলো যা, শূদ্র ঢুকে শিগগির জল করে তামাক নিয়ে আয়। বিষ্ণু চোংদার প্রণাম করিয়া গোলকের পদধূলি লইয়া ফরাসের একধারে উপবেশন করিয়া প্রথমে একটা নিঃশ্বাস ফেলিলেন, তারপরে কহিলেন, দম ফেলবার ফুরসত ছিল না বড় কর্তা। হ্যাঁ, তা খবর যা 500 আর 300, এই 800 জাহাজে তুলে দিয়ে তবে এলো। কি হাঙ্গামা! দক্ষিণ আফ্রিকায় ছাগল ও ভেড়া চালান দিবার গোপন কারবারে এই বিষ্ণু চোংদার ছিল তাহার অংশীদার। 3 মাসের মধ্যে 3000 পশু যোগান দিবার শর্তে লেখাপড়া হইয়াছিল। এই খবরটা শুনিয়া গোলক খুশি হইলেন না, অপ্রসন্ন মুখে বলিলেন, মোটে 800, কন্ট্রাক্ট তো 3000-এর, এখনো তো ঢের বাকি হে। চোংদার ক্ষুব্ধ হইয়া কহিলেন, ছাগল ভেড়া কি আর পাওয়া যাচ্ছে বড় কর্তা? সব চালান, সব চালান। এই 800 জোগাড় করতেই যেন জিভ বেরিয়ে গেছে। তবু তো হরেন রামপুর থেকে চিঠি লিখেছে, 8-10 দিনের মধ্যেই আরো 500-700 রেলে পাঠাচ্ছে, কেবল নামিয়ে নিয়ে জাহাজে তুলে দেওয়া। আর তো 3 মাসের সময়, হয়ে যাবে নারায়ণের ইচ্ছে। গোলক আশ্বস্ত হইয়া বলিলেন, তোমার ওপরেই ভরসা। আমাকে তো এখন একরকম গেরস্থ সন্ন্যাসী বললেই হয়। তোমার বউ ঠাকুরনের মৃত্যুর পর থেকে টাকা কড়ি বিষয় আশা একেবারে বিষ হয়ে গেছে, কেবল ওই নাবালক ছেলেটার জন্যে। তার টাকায় টাকা উতর পড়বে বলে মনে হয় না। চোংদার ঘাড় নাড়িয়া বলিলেন, নিশ্চয় নিশ্চয়, কিন্তু টাকাটা পিটবে এবার আহম্মদ সাহেব। 700 কন্ট্রাক্ট পেয়েছে, আরো বেশি পেত, শুধু সাহস করলে না টাকার অভাবে। গোলক চোখের একটা ইঙ্গিত করিয়া প্রশ্ন করিলেন, বড় নাকি? চোংদার বলিলেন, নইলে আমি ছেড়ে দিই। গোলক ডান হাতটা মুখের সম্মুখে তুলিয়া বলিয়া উঠিলেন, দুর্গা দুর্গা, রাম রাম। সকাল বেলায় ও কথা কি মুখে উচ্চারণ করতে আছে হে চোংদার? যাতে ম্লেচ্ছ, ধর্মাধর্ম জ্ঞান নেই। তা 1000-10 টাকা মারবে বলে মনে হয় না। চোংদার কহিলেন, বেশি বেশি।
গোলক বলিলেন, লড়াইটা বেশি দিন চললে বেটা দেখছি লাল হয়ে যাবে, তাই তো হে। চোংদার কহিলেন, নিঃসন্দেহ, তবে বহুত টাকার খেলা, একসঙ্গে জোটাতে পারলে হয়। গোলক কহিলেন, কন্ট্যাক্ট দেখিয়ে খরচ করবে, শক্ত হবে কেন? চোংদার মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, তা বটে, কিন্তু পেলে হয়, আমাকে বলছিল কি না। খবর শুনিয়া গোলক উৎসুক হইয়া উঠিলেন, জিজ্ঞাসা করিলেন, বলছিল নাকি? সুদ কি দিতে চায়? চোংদার কহিলেন, 4 পয়সা তো বটেই, হয়তো। এই হয়তোটাকে গোলক শেষ করিতে দিলেন না, রাগ করিয়া বলিলেন, 4 পয়সা? টাকায় টাকা মারবে, আর সুদের বেলায় 4 পয়সা? 10 আনা 6 আনা হয়তো, না হয় একবার দেখা করতে বলল। চোংদার কিছু আশ্চর্য হইয়াই জিজ্ঞাসা করিল, টাকাটা আপনি দেবেন নাকি সাহেবকে? কথাটা কিন্তু জানাজানি হয়ে গেলে। মুহূর্তে গোলক নিজেকে সাবধান করিয়া লইয়া একটু শুষ্ক হাস্য করিয়া বলিলেন, রাধা মাধব, তুমি খেপলে চোংদার, বরঞ্চ পারি তো নিষেধ করেই দেব। আর জানাজানির মধ্যে তো তুমি আর আমি, কিন্তু তাও বলি, টাকা ধারও নেবেই। নিয়ে বাপের শ্রাদ্ধ করবে, নাকি বাই নাচ দেবে, কি গরু চালান দেবে, তাতে মহাজনের কি? এই বলিয়া তাহার মুখের প্রতি সম্মতির জন্য ক্ষণকাল অপেক্ষা করিয়া নিজেই বলিলেন, তা নয় চোংদার, শুধু একটা কথার কথা বলছি, যে অত খোঁজ নিতে গেলে মহাজনের চলে না। কিন্তু আমাকে তো চিরকাল দেখে আসছো, ব্রাহ্মণের ছেলে, ধর্মপথে থেকে ভিক্ষে করি সে ভালো, কিন্তু অধর্মের পয়সা যেন কখনো না ছুঁতে হয়। কেবল তার পদেই চিরদিন মতি স্থির রেখেছি বলেই আজ 5খানা গ্রামের সমাজপতি। আজ মুখের উপর একটা কথায় বামুনকে শুদ্ধুরকে বামুনের দলে তুলে দিতে পারি। মধুসূদন, তুমি ভরসা। সেবার সেই বাড়ি অসুখে জয়গোপাল ডাক্তার বললে, সোডার জল আপনাকে খেতেই হবে। আমি বললুম, ডাক্তার, জন্মালেই মরতে হবে, সেটা কিছু বেশি কথা নয়, কিন্তু গোলক চাটুর্যেকে ও কথা যেন আর দ্বিতীয়বার না কানে শুনতে হয়। কেনারামের পুত্র, হররাম চাটুর্যের পৌত্র, যার এক বিন্দু পাদদগের আশায় স্বয়ং ভাঁড়ার হাটির রাজাকেও পালকি বেয়ারা পাঠিয়ে দিতে হয়। চোংদার দ্বিতীয়বার প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, ও কথা আর কে অস্বীকার করবে বলুন, ও তো পৃথিবী শুদ্ধ লোকে জানে। গোলক প্রত্যুত্তরে শুধু কেবল একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, মধুসূদন, তুমি ভরসা। চোংদার প্রস্থানের উপক্রম করিতে তিনি ডাকিয়া কহিলেন, হ্যাঁ, আর দেখো, হরেনের কাছ থেকে এলে রেলের রসিদটা দেখিয়ে যেও। চোংদার ঘাড় নাড়িয়া কহিল, যে আজ্ঞে। গোলক কহিলেন, তাহলে 800 আর 500 হলো, বাকি রইল 1700। মাস 3 সময় আছে, হয়ে যাবে, কি বলো হে? চোংদার বলিলেন, আগে হয়ে যাবে বই কি। গোলক কহিলেন, তাই তোমাকে তখনই বলেছিল চোংদার, একেবারে ওটা পুরোপুরি 1000-5 কন্ট্যাক্টই করে ফেল, তখন সাহস করলে না। চোংদার কহিলেন, আগে অতগুলো ছাগল ভাড়া যদি জোগাড় না হয়ে ওঠে। গোলক প্রতিবাদ করিলেন না, কহিলেন, তাই ভালো, তাই ভালো। ধর্মপথে একের জায়গায় আদের জায়গায় শিকি হয়, সে ওঠে তো অধর্মের পথে মোহরও কিছু নয়, বুঝলে না চোংদার? মধুসূদন, তুমি ভরসা। চোংদার আর কিছু না বলিয়া প্রস্থান করিলে ভগবত গীতস্থ গৃহস্থ সন্ন্যাসী চাটুর্য মহাশয় দগ্ধ হুকাটা তুলিয়া লইয়া চিন্তিত মুখে তামাক টানিতে লাগিলেন। বিষয়কর্ম বোধ করি তার বিষের মতোই বোধ হইতে লাগিল, কিন্তু এমনি সময় অন্দরের দিকের কপাটটা ঈষৎ উদ্ঘাটিত করিয়া দাসী মুখ বাড়াইয়া কহিল, মাসিমা একবার ভেতরে ডাকছেন। গোলক চকিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন বলতো সদু? দাসী কহিল, একটুখানি জল খাবার নিয়ে বসে আছেন মাসিমা। গোলক হুকাটা রাখিয়া দিয়ে একটু হাস্য করিয়া বলিলেন, ওর মাসির জ্বালায় আর আমি পারি নে সদু, পর্বদিনটায় যে একবেলা উপবাস করবো সে বুঝিয়ে তার সইল না। এই বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং যাইতে যাইতে নিঃশ্বাস ফেলিয়া বলিয়া গেলেন,
সংসারে থেকে পরকালে দুটো কাজ করার কতই না বিঘ্ন। মধুসূদন, হরি হরি হরি। সন্ধ্যার শরীরটা কিছুদিন হইতে তেমন ভালো চলিতেছিল না, প্রায়ই জ্বর হইত, এবং পিতার চিকিৎসাধীনে থাকিয়া সে যেন ধীরে ধীরে মন্দির পথ দিকেই পথ করিতেছিল। মা বিপিন ডাক্তারকে ডাকিয়া পাঠাইবেন বলিয়া প্রত্যহ ভয় দেখাইতেছিলেন, এবং এই লইয়া মাতায় কন্যায় একটু না একটু কলহ প্রায় প্রতিদিনই ঘটিতেছিল। আজ সায়াহ্ন বেলায় সন্ধ্যার সম্মুখের বারান্দায় একটি খুঁটি ঠেস দিয়া বসিয়া মাতৃপ্রদত্ত সাগুর বাটিটা চোখ বুজিয়া নিঃশেষ করিল, এবং তাড়াতাড়ি একটি পান মুখে পুড়িয়া দিয়া কোনো মতে সেগুলোর ঊর্ধ্বগতি নিবারণ করিল। এই খাদ্যবস্তুটার প্রতি তাহার অতিশয় বিতৃষ্ণা ছিল, কিন্তু তথাপি না খাওয়া এবং কম খাওয়া লইয়া তাহার কথার সৃষ্টি করিতে ইচ্ছা হইল না। কোথাও না কোথাও হইতে মা যে তাহার প্রতি দৃষ্টি রাখিয়াছেন ইহা সে নিশ্চয় জানিত। ইতিপূর্বে বোধহয় সে একখানা বই পড়িতেছিল, তাহার খোলা পাতাটা উপর করিয়া তাহার কোলের উপর রাখা ছিল। সেইখানা পুনরায় তুলিয়া লইয়া দৃষ্টি নিবদ্ধ করিবার উদ্যোগ করিতেই শুনিতে পাইল প্রাঙ্গণের এক প্রান্ত হইতে ডাক আসিল, খুড়িমা কই গো? যে বাড়ি ঢুকিয়াছিল সে অরুণ। তাহার জামা কাপড় এবং পরিশ্রান্ত চেহারা দেখিলেই বোঝা যায় সে এইমাত্র অন্যত্র হইতে আসিয়াছে। মুহূর্তের জন্য সন্ধ্যার পাণ্ডুর মলিন মুখের উপর একটা রক্তিমাবা দেখা দিয়া গেল। সে চোখ তুলিয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল, তুমি বুঝি কলকাতা থেকে আসছো অরুণদা? অরুণ কাছে আসিয়া আশ্চর্য হইয়া কহিল, হ্যাঁ, কিন্তু তোমাকে কেমন শুকনো দেখাচ্ছে কেন? আবার জ্বর নাকি? সন্ধ্যা বলিল, ওই রকম কিছু একটা হবে বোধ হয়, কিন্তু তোমার চেহারাটাও তো খুব তাজা দেখাচ্ছে না। অরুণ হাসিয়া কহিল, চেহারার অপরাধ কি? সারাদিন নাওয়া খাওয়া নেই। আচ্ছা, প্যাটার্ন ফরমাস করেছিলে, যা হোক, খুঁজে খুঁজে হয়রান। এই নাও। এই বলিয়া সে পকেট হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া সন্ধ্যার হাতে গুজিয়া দিয়া বলিল, খুড়িমা কই? কাকা বেরিয়েছেন বুঝি? গেল শনিবারে কিছুতেই বাড়ি আসতে পারলাম না, তাই ওটা আনতে দেরি হয়ে গেল। কি বুনবি? পাখি পক্ষী, না ঠাকুর দেবতা, না গোলাপ ফুলের? সন্ধ্যা কহিল, সে ভাবনার ঢের সময় আছে, কিন্তু যা আনতে 7 দিন দেরি হলো তা দিতে কি ঘন্টাখানেক সবুর সইত না? স্টেশন থেকে বাড়ি না গিয়ে এখানে এলে কেন? অরুণ সহাস্যে কহিল, না খাওয়া তো সে সন্ধ্যার পরে, কিন্তু ঘন ঘন এত অসুখ হতে লাগলো কেন বলতো? তাহার সন্ধ্যা কথাটার প্রতি একটা প্রচ্ছন্ন নিগুড় কটাক্ষ সন্ধ্যার কর্ণমূলে আঘাত করিয়া একটুখানি রাঙা করিয়া দিল, কিন্তু যেন লক্ষ্যই করে নাই এমনি ভাবে সে রাগ করিয়া কহিল, তারই বার বাকি কি অরুণদা? যাও, আর মিছিমিছি দেরি করতে হবে না। প্রত্যুত্তরে অরুণ পুনরায় হাসিয়া কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু জগৎঠাকুরের মুখের দিকে চাহিয়া তাহার নিজের মুখের কথা মুখেই রহিয়া গেল। তিনি ক্রোধে সমস্ত মুখখানা কালো করিয়া ঘর হইতে বাহির হইয়া আসিলেন, এবং কন্যাকে লক্ষ্য করিয়া কহিলেন, পানটার চিবস নে সন্ধে, ওটা মুখ থেকে ফেলে দিয়ে যত পারিস হাসি তামাশা কর। বলিয়াই কাহারও প্রতি দৃষ্টিপাত মাত্র না করিয়া দ্রুত পদে ঘরে চলিয়া গেলেন। অকস্মাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। অরুণ বজ্রাহতের ন্যায় নিশ্চল নির্বাক হইয়া রহিল, এবং সন্ধ্যা বিবর্ণ হইয়া উঠিল। কিছুক্ষণের জন্য সায়াহ্নের আকাশতল হইতে সমস্ত আলো যেন একেবারে নিবিয়া গেল। কয়েক মুহূর্ত এইভাবে থাকিয়া মুখের পান ফেলিয়া দিয়া সহসা কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিল, কেন তুমি এ বাড়িতে আসো অরুণদা? আমাদের সর্বনাশ না করে কি তুমি ছাড়বে না? প্রথমটা অরুণ একটা কথাও কহিতে পারিল না। তারপরে ধীরে ধীরে শুধু বলিল, মুখের পান ফেলে দিলে সন্ধ্যা? আমি কি সত্যিই তোমার অস্পৃশ্য? সন্ধ্যা হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার জাত নেই, ধর্ম নেই, কেন তুমি আমাকে ছুঁয়ে দিলে? আমার জাত নেই, ধর্ম নেই? না নেই, তুমি বিলেত গেছো, তুমি ম্লেচ্ছ। সেদিন মা তোমাকে পিতলের ঘটিতে জল খেতে দিয়েছে, তোমার মনে নেই? অরুণ দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, না, আমার মনে নেই, কিন্তু তোমার কাছে আজ আমি অস্পৃশ্য, ম্লেচ্ছ?
সন্ধ্যা চোখ মুছিয়া কহিল, শুধু আমার কাছে নয়, সকলের কাছে। শুধু আজ নয়, যখন থেকে কারোর নিষেধ শোনি বিলেত চলে গেলে তখন থেকে। অরুণ কহিল, কিন্তু আমি মনে করেছিলাম। কিন্তু কি মনে করিয়াছিল তাহার বলিতে পারিল না। নিমেষ মাত্র স্থির থাকিয়া কহিল, আমি আর হয়তো এ বাড়িতে আসবো না, কিন্তু আমাকে তুমি ঘৃণা করো না সন্ধ্যা। আমি ঘৃণিত কাজ কখনো করিনি। সন্ধ্যা কহিল, তোমার কি খিদে তেষ্টা পায়নি অরুণদা? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কেবল ঝগড়াই করবে? অরুণ কহিল, না, ঝগড়া আমি করব না। যে ঘৃণা করে তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে বিবাদ করবার মতো ছোট আমি নই। এই বলিয়া অরুণ ধীরে ধীরে বাহির হইয়া গেল। সন্ধ্যা সেই দিকে এক দৃষ্টি চাহিয়া যেন পাষাণ প্রতিমার ন্যায় বসিয়া রহিল। মা সুমুখে আসিয়া প্রসন্ন মুখে কহিলেন, যাক, আর বোধ হয় আসবে না। সন্ধ্যা চকিত হইয়া বলিল, না। মা বলিলেন, খামোকা ছুঁয়ে দিলে, যা কাপড়খানা ছেড়ে ফেলগে। সন্ধ্যা মায়ের মুখের প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, কাপড়খানা পর্যন্ত ছেড়ে ফেলতে হবে? তাহার ম্লান মুখের অন্তরের ছবি জননীর চোখে পড়িল না। তিনি আশ্চর্য হইয়া বলিলেন, হবে না? খ্রিস্টান মানুষ, বিধবা গিন্ডিবান্নি হলে যে নিয়ে ফেলতে হতো। সেদিন রাসুমাসি, হ্যাঁ, পড়াই করে বটে, কিন্তু আচার বিচার শিখতে হয় তো ওর কাছে। দুলে ছুরি ছুলে কি না ছুলে, তবু নাতনিটাকে অবেলায় ডুব দিয়ে তবে ধরে তুললে। সন্ধ্যা কহিল, বেশ তো, যাচ্ছি মা। মা ঘাড় নাড়িয়া বামনায় আচার বিচার সম্বন্ধে বোধহয় আরো কিছু উপদেশ দিতে যাইতেছিলেন, কিন্তু পিছন হইতে ডাক শুনিলেন, জগ ঘরে আছিস গা? গোলক চাটুর্যে মশাই একেবারে উঠোনের মাঝখানে আসিয়া পড়িয়াছিলেন। জগদ্ধাত্রী ফিরিয়া চাহিয়া সাড়া দিলেন, উমা, চাটুর্যে মামা যে কি ভাগ্যি। কিন্তু সেদিনকার রাসুমাসি ও কন্যার ঘটনাটা স্মরণ করিয়া তাহার মুখ শুষ্ক হইয়া উঠিল। সন্ধ্যা উঠিয়া দাঁড়াইয়াছিল। গোলক মায়ের উত্তর না দিয়া মেয়েকেই সম্ভাষণ করিলেন। সহাস্যে কহিলেন, বলি, আমার সন্ধে নাতনি কেমন আছে গো? যেন রোগা দেখাচ্ছে না? সন্ধ্যা বলিল, না, ভালো আছি ঠাকুরদা। জগদ্ধাত্রী শুষ্ক মুখে একটু হাসিয়া আনিয়া বলিলেন, হ্যাঁ, ভালোই বটে। মাস করতে চলল মামা, রোজ অসুখ, রোজ জ্বর, আজও তো সাবু খেয়ে রয়েছে। গোলক কহিলেন, তাই নাকি? তা হবে না কেন বাচ্চা? কোথায় আজ ও কাকে কোলে ছেলে পুলে নিয়ে ঘর কন্যা করবে? তা না, ওকে তোরা টাঙিয়ে রেখে দিলি। পাত্রস্থ করবি কবে? বয়স যে। জগদ্ধাত্রী বয়সের কথাটা তাড়াতাড়ি চাপিয়া দিয়া বলিয়া উঠিলেন, কি করবো মামা, আমি একা মেয়ে মানুষ, আর কত দিকে সামলাবো? তোমার জামাই গেরাজ্যে করে না, ডাক্তারি নিয়েই উন্মত্ত। আমার এমন ধিক্কার হয় মামা, যে সব ছেড়ে ছুড়ে দিয়ে শাশুড়ির কাছে কাশিতে পালিয়ে গিয়ে থাকি। তারপরে যার যা কপালে আছে হোক। বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর গদগদ হইয়া উঠিল। গোলক কহিলেন, পাগলটা এখন কোটেছে কি? জগদ্ধাত্রী বলিলেন, তাই একেবারে বদ্ধ পাগল হয়ে গেলেও যে বাঁচি, ঘরে শিকল দিয়ে ফেলে রেখে দিই। এ যে দুয়ের বার, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাপ করে দিলে। এই বলিয়া তিনি চোখের কোণটা আঁচলে মুছিয়া ফেলিলেন। গোলক সহানুভূতির স্বরে বলিলেন, তাই বটে, তাই বটে, আমি অনেক কথাই শুনতে পাই। তা তোরাও তো বাপু ধনুক ভাঙা পণ করে আছিস, স্বয়ং কার্তিক নইলে আর মেয়ের বিয়ে দেব না। আমাদের বাড়ি কুলিনের ঘরে তা কি কখনো হয় না হয়েছে বাচ্চা? শুনিসনি তখনকার দিনে কত কুলিনকে গঙ্গা যাত্রা করেও কুলিনের কুল রক্ষা করতে হতো? মধুসূদন, তুমি সত্য। জগদ্ধাত্রী ক্ষুব্ধ হইয়া বলিলেন, কে তোমাকে বলেছে মামা জামাই আমার ময়ূরে চড়ে না এলে মেয়ে দেব না? মেয়ে আগে না কুল আগে? বংশে কেউ কখনো সুদূর বলে কায়েতের ঘরে পা তুলে না, আর আমি চাই কার্তিক। ছোট ঘরে যাব না, এই আমার পণ। তা মেয়ে জলে ফেলে দিতে হয়, দেব। গোলক খুশি হইয়া বলিলেন, এই তো কথা, আচ্ছা আমি দেখছি। যাই যাই করিয়াও সন্ধ্যা নত শিরে আরক্ত মুখে দাঁড়াইয়াছিল।
গোলক তাহার প্রতি চাহিয়া সহাস্যে রহস্য করিয়া বলিলেন, কার্তিক, যখন চাস নে জগ, তখন মেয়েকে না হয় আমার হাতেই দেন, সম্পর্কেও বাঁধবে না, থাকবেও রাজরানীর মতো। কি বলিস নাতনি, পছন্দ হবে? অন্য সময় হইলে সন্ধ্যা পরিহাসে যোগ দিতে পারিত, কিন্তু অরুণ হইতে আরম্ভ করিয়া পিতার প্রসঙ্গ উঠিয়া পড়া পর্যন্ত সে ক্রোধে, দুঃখে, লজ্জায় জ্বলিয়া যাইতেছিল। এই দিক দিয়ে তার কঠিন ভাবে জবাব দিল, পছন্দ কেন হবে না ঠাকুরদা? দড়ির খাটের চতুর্দোলায় চেপে আসবেন, এই দিক দিয়ে আমি মালা গেঁথে দাঁড়িয়ে থাকবো তখন। এই বলিয়া সে দ্রুত পদে খিড়কির দ্বার দিয়া বাহির হইয়া গেল। সে যে ভয়ানক রাগ করিয়া গেল তাহা অত্যন্ত সুস্পষ্ট। ব্যর্থ পরিহাসের এই তীব্র লাঞ্ছনায় প্রথমটা গোলক অবাক হইয়া গেলেন, পরে হা হা করিয়া খানিকটা কাষ্ঠ হাসিয়া হাসিয়া কহিলেন, মেয়ে তো নয়, যেন বিলিতি পল্টন। এ না হয় দাদা নাতনি সম্পর্ক বলতেও পারে, কিন্তু সেদিন রাসুর মুখে শুনলাম নাকি যা মুখে এসেছে তাই বলেছে, মা বাপ পর্যন্ত রেয়াত করেনি। গোড়ায় জগদ্ধাত্রীর ঠিক এই ভয় ছিল, কেবল মাঝখানে আশা করিয়াছিলেন পরিহাসের মধ্য দিয়া বুঝি এবারের মতো ভাড়া কাটিয়া গেল। হয়তো কাটিয়াই যাইতো, কিন্তু মেয়েটাই আবার নিরর্থক খোঁচা মারিয়া বিবরের সর্পকে বাহিরে আনিয়া দিল। কন্যার প্রতি তাহার বিরক্তির অবধি রইল না, কিন্তু প্রকাশ্যে সবিনয় কহিলেন, না মামা, সন্ধ্যা তো সেসব কিছুই বলেনি। মাসি তিলকে তাল করেন, সে তো তুমি বেশ জানো। গোলক কহিলেন, তা জানি, আমার কাছে করে না। জগদ্ধাত্রী কহিলেন, আমি যে তখন দাঁড়িয়ে মামা। গোলক হাসিয়া বলিলেন, তাহলে তো আরো ভালো, শাসন করতেও বুঝি পারলি নে। এই হাসিটুকুতে জগদ্ধাত্রী মনে মনে একটু বল পাইয়া সক্রোধে কহিলেন, শাসন? তুমি দেখো দেখি মামা, ওর কি দুর্গতিটাই আমি করি। গোলক স্নিগ্ধভাবে বলিলেন, থাক, দুর্গতি করে আর কাজ নেই। বিয়ে হলে, সংসার ঘাড়ে পড়লে আপনি সব শুধরে যাবে। তবে শাসনে একটু রাখিস, কালটা বড় ভয়ানক কিনা। অরুণ আসে আর। জগদ্ধাত্রী ভয় মিথ্যা বলিয়া ফেলিলেন, অরুণ না। জগদ্ধাত্রী বলিলেন, কিছুতেই ওকে আমরা আর ঘরে ঢুকতে দেব না। গোলক বলিলেন, ভালোই, ছোঁড়াটাকে দিস নে আসতে, অনেক রকম কানাকানি শুনতে পাই কিনা। অরুণকে সন্ধ্যা ছেলেবেলা থেকে দাদা বলিয়া ডাকে। সে বিলাত যাইবার পূর্ব পর্যন্ত উভয়ের মধ্যে যথেষ্ট সৌহৃদ্য ছিল, কিন্তু সে ব্রাহ্মণ বংশের এতটাই নিচের ধাপের যে এই স্নেহ কখনো কোনো কারণে যে আর অন্য আকারে রূপান্তরিত হইয়া উঠিতে পারে সে সংশয় স্বপ্নেও মায়ের মনে ছায়াপাত করে নাই। কিন্তু কিছুদিন হইতে সন্ধ্যার আচরণে ও কথাবার্তায় মাঝে মাঝে এমনই একটা তীব্র জ্বালা আত্মপ্রকাশ করিয়া ফেলিত যে তাহার মুদিত চক্ষেও তাহার আভাস করিত। কিন্তু শেষ পর্যন্ত জিনিসটা এতখানি অসম্ভব যে এ লইয়া উদ্বিগ্ন হওয়া প্রয়োজন অনুভব করিতেন না। এখন ইহারই স্পষ্ট ইঙ্গিত অপরের মুখে শুনিয়া সহসা তিনি ধৈর্য রাখিতে পারিলেন না। তিক্ত কণ্ঠে বলিয়া ফেলিলেন, শুনলে অনেক জিনিসই শোনা যায় মামা, কিন্তু আমার মেয়ের কথা নিয়ে লোকেরই বা এত মাথা ব্যথা কেন? গোলক মৃদু হাসিয়া ধীর ভাবে বলিলেন, তা সত্যি বাচ্চা, কিন্তু সময় সাবধান না হলে লোকের পোড়ার মুখও যে বন্ধ করা যায় না। জগদ্ধাত্রী ইহারও প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু ঠিক এই সময় সন্ধ্যার কাণ্ড দেখিয়া তিনি ভয়ে, বিস্ময় ও নিদারুণ ক্রোধে নির্বাক হইয়া গেলেন। সন্ধ্যা পুকুর হইতে স্নান করিয়া বাড়ি ঢুকিতেছিল। তাহার কাপড় ভিজা, মাথার চুলের বোঝা হইতে জল ঝরিতেছে, এখনো মুছিবার অবকাশ হয় নাই। এই অবস্থায় পাশ কাটাইয়া সে দ্রুত বেগে নিজের ঘরে গিয়া প্রবেশ করিল। গোলক কহিলেন, মেয়ের জ্বর বললি না জগ, সন্ধ্যেবেলায় নিয়ে এলো যে? জগদ্ধাত্রী কেবলমাত্র জবাব দিলেন, কি জানি মামা, কিন্তু মনে মনে তিনি নিশ্চয় বুঝিয়াছিলেন এই তাহারই বিরুদ্ধে অরুণের অপমানের গূঢ় সুকঠোর প্রতিশোধ। গোলক কহিলেন,
এমন অত্যাচার করলে যে বাড়াবাড়িতে দাঁড়াবে। জগদ্ধাত্রী কহিলেন, দালারই বা কি করব বলো, ও আমার হাতের বাইরে। গোলক মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, তা বুঝেছি। আচ্ছা জিজ্ঞাসা করি, এ বাড়ির কর্তাটা কে, তুই না জামাই না তোর মেয়ে? জগদ্ধাত্রী বলিলেন, সবাই কর্তা। গোলক কহিলেন, তাহলে তাদের বলিস যে পাড়ার মধ্যে দুলে বাগদি প্রজা রাখা চলবে না। তারা এর একটা ব্যবস্থা না করলে শেষে আমাকেই করতে হবে। মধুসূদন, তুমি ভরসা। প্রত্যুত্তরে জগদ্ধাত্রী সক্রোধে ডাক দিলেন, সন্ধ্যা, এদিকে আয়। সন্ধ্যা ঘরের মধ্যে বোধহয় মাথা মুছিতেছিল। একটুখানি মুখ বাড়াইয়া সাড়া দিল, কেন মা? মা বলিলেন, দুলে মাগিদের সরাবি না আমাকে কাল নাইবার আগে ঝাঁটা মেরে তাড়াতে হবে? সন্ধ্যা কহিল, দুঃখী অনাথা মেয়ে দুটোকে ঝাঁটা মারা তো শক্ত কাজ নয় মা, কিন্তু ওরা কি কারো কোনো ক্ষতি করেছে? গোলক ইহার জবাব দিলেন। কহিলেন, ক্ষতি করে বই কি। পরশু বেরিয়ে যাওয়ার সময় দেখি পথের ওপর দাঁড়িয়ে ছাগলটাকে ফ্যান খাওয়াচ্ছে, ছিটকে ছিটকে পড়ছে তো। বলিয়া তিনি জগদ্ধাত্রীর মুখের পানে চাহিলেন। জগদ্ধাত্রী তৎক্ষণাৎ সমর্থন করিয়া কহিলেন, পড়ছে বই কি মামা। গোলক কহিলেন, তবে তাই বল, না জেনে সাপের বিষ খাওয়া যায়, কিন্তু জেনে তো আর পারা যায় না। সন্ধ্যার প্রতি চাইয়া হাসিয়া কহিলেন, তোমার কাঁচা বয়স নাতনি, তুমি না হয় রাত্রিরেও নাইতে পারো, কিন্তু আমি তো পারিনে। সন্ধ্যা অন্তরে দুর্দমনীয় ক্রোধ চাপিয়া রাখিয়া বলিল, সে জানি ঠাকুরদা, কিন্তু বাবা যখন ওদের স্থান দিয়েছেন তখন আর কোথাও একটা আশ্রয় না দিয়েও তো তাঁর অপমান করতে পারিনে। মেয়ের এই মান অপমানের ধারণায় মায়ের মুখ দিয়া রাগে কথা বাহির হইল না, কিন্তু গোলক বলিলেন, বেশ তো, তারই বা অভাব কি সন্ধ্যা? অরুণের বাড়ির পিছনে তো ঢের জায়গা আছে, তাকেই বল না আশ্রয় দিতে। বাগদি দুলে হোক, তবু তারা হিঁদু, তাতে তার জাত যাবে না। এই বলিয়া তিনি জগদ্ধাত্রী মুখের দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন। তাহার রসিকতার রসগ্রহণ জগদ্ধাত্রী যত বেশি না করুক, অরুণের কথায় পাছে তাহার কাণ্ডজ্ঞানহীন মেয়েটা ভয়ানক কঠোর কিছু বলিয়া বসে, এই ভয়ে তাহার উৎকণ্ঠার অবধি রহিল না। ঠিক তাহাই ঘটিল। সন্ধ্যার কণ্ঠস্বরে পরিহাসের তরলতা উছলিয়া উঠিল, কিন্তু কথাগুলা শুনাইল যেমন তীক্ষ্ণ তেমনি শক্ত। কহিল, গেলেই বা কে তার জমা খরচ রাখছে বলুন? যে জাতি মানে না তার আবার যাওয়ার থাকা। গোলক হাসিবার চেষ্টা করিলেন, কিন্তু মুখ তাহার কালো হইয়া উঠিল। বলিলেন, তোমার সঙ্গে এই সপ্তাহ বুঝি পরামর্শ চলে? সন্ধ্যা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, হায় হায় ঠাকুরদা, সে আপনাদেরই গ্রাহ্য করে না, কুকুর বেড়ালের স্বামীর মূলে করে তা আমি। এই বলিয়া সে বাদ প্রতিবাদের অপেক্ষা মাত্র না করিয়া চক্ষের পলকে ঘরের মধ্যে অন্তর্হিত হইয়া গেল। জগদ্ধাত্রী আর সহ্য করিতে পারিলেন না, ধমক দিয়া উঠিলেন, হতভাগী, পরের ছেলের নামে তুই মিথ্যে অপবাদ দিস? তাকে কে না জানে, সে কখনো একথা বলেনি, আমি গঙ্গার জলে দাঁড়িয়ে বলতে পারি। ঘরের মধ্য হইতে কোনো প্রত্যুত্তর আসিল না। গোলক কহিলেন, না জগ, আজকালকার ছেলে মেয়েরা সব এমনি বটে। তা বেশ, না হয় কুকুর বেড়ালি হলুম, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই আজ, আর বিয়ে দিতে মেয়ের দেরি করিস নে, যেখানে হোক দিয়ে ফেলে পাপ চুকিয়ে দে, চুকিয়ে দে। জগদ্ধাত্রী কাঁদিয়া ফেলিয়া বলিলেন, দাও না মামা একটা দেখে শুনে, আমি যে আর ভাবতে পারিনি। গোলক মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, আচ্ছা দেখি, কিন্তু কি জানিস মা, এক মেয়ে দূরে বিয়ে দিয়ে কিছুতে থাকতে পারবি না, কেঁদে কেটে মরে যাবে। আমাদের স্বভাবের ঘরে পাত্রের বয়স দেখতে গেলে চলে না, তবে কাছাকাছি হয়, দুবেলা চোখের দেখাটা দেখতে পাস, তো তার যে সুখ আর নেই। জগদ্ধাত্রী চোখ মুছিয়া করুণ কণ্ঠে কহিলেন, কোথায় পাবো মামা এত সুবিধে? তবে ঘর জামাই। গোলক কথাটা শেষ করিতেও দিলেন না, বলিলেন, ছি ছি, অমন কথা মুখেও আনিস নে জগ, ঘর জামাইয়ের কালার নেই, তাতে বড় নিন্দে। আর যদিও বা একটা কুমার গোবিন্দ ধরে আনিস, গাঁজাগুলি আর মাতলামি করেই তার তোর যথা সর্বস্ব উড়িয়ে দেবে, বলে নিজের কথাটাই একটু ভেবে দেখ না।
ইহার নিহিত ইঙ্গিত অনুভব করিয়া জগদ্ধাত্রী চোখের নিমেষে উত্তেজিত হইয়া উঠিলেন, বলিলেন, চিরটা কালই দেখছি মামা, চিরটা কালই জ্বলে পুড়ে মরছি। গোলক মৃদু হাস্য করিয়া বলিলেন, তবে তাই বল, বিনা কাজকর্মে বসে বসে খেলেই এমনি হবে। এ কি আর তোর মতো বুদ্ধিমতী বুঝতে পারে না? জগদ্ধাত্রী আপ্যায়িত হইয়া হইলেন, বুঝবো বই কি মা, ভেতরে ভেতরে সব বুঝি, কিন্তু আমি মেয়ে মানুষ, কোন দিকে চেয়ে যে কুলকিনারা দেখতে পাই না। গোলক আশ্বাস দিয়া কহিলেন, পাবি পাবি, তাড়াতাড়ি কি, দেখি না একটু ভেবে চিনতে, কিন্তু আজ যাই, সন্ধ্যা হয়ে গেছে। জগদ্ধাত্রী মিনতি করিয়া বলিলেন, মামা দাঁড়িয়ে দাঁড়িয়েই রইলে, একটু বসবে না? গোলক বলিলেন, না মা, সন্ধ্যে আহ্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আজ আর বিলম্ব করব না। এই বলিয়া তিনি ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। জগদ্ধাত্রী তাহাকে আগাইয়া দিতে সদর দরজার বাহিরে পর্যন্ত সঙ্গে সঙ্গে অগ্রসর হইয়া গেলেন। ব্যাস, আজ এই পর্যন্তই। উপন্যাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিতে ভুলবেন না। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা।